এই ক্লাসে আমরা স্ট্রাকচারালিজম নিয়ে অ্যানালাইসিস করব। তো দেখো, স্ট্রাকচারালিজম এটা তো একটা থিওরি, কিন্তু তোমাদের সিলেবাসে আছে পোস্ট স্ট্রাকচারালিজম। তোমরা ভাবছো যে স্যার পোস্ট স্ট্রাকচারালিজম সিলেবাসে আছে, আপনি স্ট্রাকচারালিজম কেন পড়াচ্ছেন? কারণটা হচ্ছে, একটা গাছের যদি আমরা একেবারেই বলি ডাইরেক্ট ডগায় চেপে যাব, এটা কি পসিবল? পসিবল নয়। তাহলে গাছটার গোড়া হচ্ছে স্ট্রাকচারালিজম আর ডগাটা হচ্ছে পোস্ট স্ট্রাকচারালিজম। কারণ স্ট্রাকচারের পরেই তো পোস্ট স্ট্রাকচার আসবে, মডার্নিজমের পরেই তো পোস্ট মডার্নিজম আসবে, তাই না? প্রথমে তো আমরা ছোট ছিলাম, তারপরে তো আমরা একটু লম্বা হয়েছি, বড় হয়েছি, না প্রথমেই লম্বা ডাইরেক্ট বড় হয়ে গেছি? এ তো হয়নি। তাহলে যেহেতু আমরা পোস্ট স্ট্রাকচারালিজম বুঝবো, পোস্ট স্ট্রাকচারালিজম বোঝার আগে আমাদের প্রথমে স্ট্রাকচারালিজমকে অ্যানালাইসিস করতে হবে। স্ট্রাকচারালিজম বিষয়টা কি? স্ট্রাকচারালিজম যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা অনায়াসে পোস্ট স্ট্রাকচারালিজমকেও বুঝতে পারব। দেখো, স্ট্রাকচারালিজম, এই স্ট্রাকচারালিজম হচ্ছে একটা টেক্সট এবং ল্যাঙ্গুয়েজ বেসড লিটারারি থিওরির মধ্যে। টেক্সট এবং ল্যাঙ্গুয়েজ বেসড অর্থাৎ স্ট্রাকচারালিজমের কাজ হচ্ছে কোনো একটা লিটারারি টেক্সটের ইন্টারপ্রেট করা। সেই টেক্সটটার মধ্যে কেমন ল্যাঙ্গুয়েজের ব্যবহার হয়েছে, সেই টেক্সটের ল্যাঙ্গুয়েজের কিরকম একটা গঠন রয়েছে বা স্ট্রাকচার রয়েছে, বা সেই টেক্সটার মধ্যে কি স্ট্রাকচার রয়েছে, এই বিষয়গুলোকে নিয়ে ডিল করে স্ট্রাকচারালিজম। তো এই যে টেক্সট এবং ল্যাঙ্গুয়েজ বেসড যে সমস্ত থিওরিগুলো আছে, তাদের মধ্যে একটা হচ্ছে স্ট্রাকচারালিজম। তাহলে কোনগুলো হচ্ছে টেক্সট এবং ল্যাঙ্গুয়েজ বেসড থিওরিজ? আমরা মোটামুটি 4টে থিওরি পাই, যেগুলোকে টেক্সট এবং ল্যাঙ্গুয়েজ বেসড বলা হয়। অর্থাৎ এই 4টে থিওরি যে কোনো টেক্সটের স্ট্রাকচার, সেই টেক্সটের ক্লোজ রিডিং, সেই টেক্সটের যে ল্যাঙ্গুয়েজ, সেই সমস্ত বিষয় নিয়ে ইন্টারপ্রেট করতে সাহায্য করে। তাহলে টেক্সট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বেসড যে থিওরি রয়েছে, তার মধ্যে প্রথমে হচ্ছে ফর্মালিজম। ফর্মালিজম হচ্ছে প্রথমে, এবং জেনে রাখবে ফর্মালিজমের ডেভেলপমেন্ট কখন হচ্ছে বাবা? আর্লি 20th সেঞ্চুরিতে, রাশিয়াতে 1910-এর দিকে। একে রাশিয়ান ফর্মালিজম বলা হয়। এর কি কাজ? এর কাজ হচ্ছে কোনো একটা লিটারারি টেক্সটের যে ল্যাঙ্গুয়েজ, তার যে স্ট্রাকচার, তার যে ন্যারেটিভ টেকনিক, এই জিনিসগুলোর উপর ফোকাস করা। একটা টেক্সটের এটাই তো ফর্মাল জিনিস। ফর্মাল মানে কি? গঠনমূলক জিনিস। কোনগুলো? তার ভাষাটা কেমন, সেখানে কেমন ন্যারেটিভ টেকনিক ব্যবহার হয়েছে, সেখানে মেটাফোর, ইমেজ সিম্বলের কিরকম ব্যবহার হয়েছে, এটাই তো টেক্সটের ফর্মাল স্ট্রাকচার। সেই কারণে নাম হচ্ছে ফর্মালিজম। টেক্সটের ল্যাঙ্গুয়েজটাকে অ্যানালাইসিস করছে, তার গঠনটাকে অ্যানালাইসিস করছে, তার যে সেজে গোজে থাকার ব্যাপারটা, এটা টেক্সটকে আমি সাজিয়েছি। আমরা বলি না ফর্মাল ড্রেস আপ পর স্কুল যাওয়ার আগে। তাহলে সেই টেক্সট এবং ল্যাঙ্গুয়েজ বেসড তার প্রথমে হচ্ছে ফর্মালিজম। ফর্মালিজমের পর কি আসে বাবা? নিউ ক্রিটিসিজম। নিউ ক্রিটিসিজম 1920 থেকে 1960-এর দশকে, 1920s থেকে 1960s। একে আমরা দেখতে পাচ্ছি এর প্রাদুর্ভাব ঘটলো কোথায়? প্রথমত ইউনাইটেড স্টেটসে, আমেরিকাতে, তারপর ব্রিটেনে। এ কিসের ওপর ফোকাস করে? এ ফোকাস করে ক্লোজ রিডিং অফ লিটারারি টেক্সটস, টেক্সটস ইন্টারনাল অ্যান্ড কোহেরেন্স অ্যান্ড ইউনিটি। অর্থাৎ এরা বলছে যে একটা টেক্সটকে ক্লোজ রিডিং করো, টেক্সটের বাইরে কিছুর পড়ার দরকার নেই, টেক্সটটাকে ভালো করে পড়ো,
টেক্সটটাকে ভালো করে পড়লেই তুমি টেক্সটের ভেতর থেকে সমস্ত মিনিং পেয়ে যাবে, তোমাকে কনটেক্সট পড়তে হবে না। এরা কনটেক্সট পড়তে বারণ করছে। কনটেক্সট মানে কি? টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা, রাইটারের ব্যাকগ্রাউন্ডটা। এরা বলছে অনলি টেক্সট পড়ো, টেক্সটের মধ্যেই টেক্সট তার মিনিংকে লুকিয়ে রেখেছে, টেক্সটকে ভালো করে ইন্টারপ্রেট করো, দেখো তুমি টেক্সটের মিনিং খুঁজে পেয়ে যাবে। তাহলে এটাও হচ্ছে টেক্সট এবং ল্যাঙ্গুয়েজ বেসড। নেক্সট আমরা টেক্সট এবং ল্যাঙ্গুয়েজ বেসডের যে থিওরি পাই তার নাম হচ্ছে স্ট্রাকচারালিজম। 1950 থেকে 1960-এর দশকে এর ডেভেলপমেন্ট, অর্থাৎ মিড 20th সেঞ্চুরি বা পোস্ট মডার্ন পিরিয়ড। ইংলিশ লিটারেচারে যখন পোস্ট মডার্ন পিরিয়ড চলছে সেই সময় এরা কি করছে বাবা? এরা লিঙ্গুইস্টিক মডেল টু ইন্টারপ্রেট লিটারেচার অ্যান্ড আন্ডারলাইং স্ট্রাকচারস অফ দ্য টেক্সট। এরা লিঙ্গুইস্টিক্যালি অর্থাৎ ধ্বনিতত্ত্ব এবং ভাষাতত্ত্বকে কাজে লাগিয়ে একটা টেক্সটের ইন্টারপ্রেট করার চেষ্টা করছে, টুলগুলোকে ব্যবহার করার চেষ্টা করছে, এবং একটা টেক্সটের যে স্ট্রাকচারটা, মনে করো ম্যাকবেথে 5টা অ্যাক্ট আছে, বা কোনো একটা নভেল পড়ছো, মনে করো নভেলটাতে 10টা চ্যাপ্টার আছে, সেখানে প্লট রয়েছে, একটা ঘটনাগুলো পাস্ট থেকে প্রেজেন্টে যাচ্ছে বা প্রেজেন্ট থেকে পাস্টে যাচ্ছে, কোনো একটা ন্যারেটিভ স্ট্রাকচার থাকবে। স্ট্রাকচারালিজমের কাজ হচ্ছে টেক্সটের ওই স্ট্রাকচারটাকে খুঁজে বার করা, তার সাথে সাথে তার যে লিঙ্গুইস্টিক মডেলগুলো রয়েছে, অর্থাৎ তার ভাষা কি ব্যবহার হয়েছে, সেখানে কিরকম টোন ব্যবহার হয়েছে, এগুলোকে খুঁজে বার করা। এটা 1950s এবং 1960s-এর দশকে। তারপরে আসছে আমাদের পোস্ট স্ট্রাকচারালিজম। এটা কখন আসছে বাবা? লেট 1960s এবং তার পরবর্তী সময়। পোস্ট স্ট্রাকচারালিজম কেন তৈরি হলো? স্ট্রাকচারালিজমের এগেইনস্টে একটা রিঅ্যাকশন, অর্থাৎ স্ট্রাকচারালিজম যেমন কিছু জিনিসকে ফিক্সড করে দিয়েছিল, তারা বলেছিল কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু টেক্সটের মিনিং ফিক্সড, তারা কিছু কিছু মতবাদ এমন দিয়েছিল যে মতবাদগুলো দেখলো যে না, এগুলোকে খণ্ডন করা যাচ্ছে। তো স্ট্রাকচারালিজমের যে মতবাদগুলো পরবর্তী ক্রিটিকদের মনে হলো না, যেগুলো ঠিক বা পছন্দ হলো না, তারা দেখলো এগুলোকে খণ্ডন করা যাবে, তো তারা সেই স্ট্রাকচারালিজমকে খণ্ডন করে তৈরি করলেন কি বাবা? পোস্ট স্ট্রাকচারালিজম। ওকে, তো এই মোটামুটি 4টে হচ্ছে আমাদের টেক্সট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বেসড থিওরিজ, যেগুলো মেইন স্ট্রিমে যেগুলো রয়েছে। এরপর আমরা স্ট্রাকচারালিজম বুঝবো। তাহলে কেন বুঝতে পারছো? আমি তোমাদের একেবারেই গোড়া থেকে বলছি কেন আমি স্ট্রাকচারালিজম পড়াচ্ছি পোস্ট স্ট্রাকচারালিজম পড়ানোর আগে। কারণ পোস্ট স্ট্রাকচারালিজম গঠিত হয়েছে স্ট্রাকচারালিজমে যেগুলো ভুল ছিল সেই ভুলগুলোকে ধরানোর জন্য। স্ট্রাকচারালিজমে যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে ধরানোর জন্য পোস্ট স্ট্রাকচারালিজম। সেই কারণেই তো আমাদের স্ট্রাকচারালিজমকে আগে জানতে হচ্ছে, তারপর পোস্ট স্ট্রাকচারালিজমে যাব। সো স্ট্রাকচারালিজম কি বাবা? এর ডেফিনিশন কি? দেখো, কোনো থিওরিকে আমরা ডাইরেক্ট ডিফাইন করতে পারি না। থিওরিকে কি আর ডিফাইন করা যায়? থিওরিকে বুঝতে হয়। তাও মোটামুটি তোমাদের বোঝানোর জন্য একটা ডেফিনেশন দেওয়া হয়েছে। দেখো, স্ট্রাকচারালিজম বেসিক্যালি একটা মুভমেন্ট। একটা থিওরি বলার আগে এটাকে আমরা একটা মুভমেন্ট বলবো, একটা আন্দোলন, একটা আলোড়ন, যেটা 20th সেঞ্চুরির প্রথম দিকে হয়েছিল। কোন কোন দিকে? লিঙ্গুইস্টিকের দিকে, অ্যানথ্রোপোলজির দিকে এবং লিটারারি থিওরির দিকে। তাহলে বেসিক্যালি স্ট্রাকচারালিজম ইজ এ মুভমেন্ট, একটা আলোড়ন, একটা আন্দোলন। কিরকম আন্দোলন গো? 3টে ফিল্ডে, লিঙ্গুইস্টিক ফিল্ডে আন্দোলন, অ্যানথ্রোপোলজি ফিল্ডে আন্দোলন, আর হচ্ছে থিওরি। লিঙ্গুইস্টিক মানে কি বাবা? লিঙ্গুইস্টিক মানে হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস স্ট্রাকচার, ইনক্লুডিং দ্য স্টাডি অফ গ্রামার, সিনট্যাক্স অ্যান্ড ফোনেটিক্স।
অর্থাৎ তুমি যখন ল্যাঙ্গুয়েজকে সায়েন্টিফিক্যালি অ্যানালাইসিস করবে তখন তাকে কি বলা হয় বাবা? লিঙ্গুইস্টিক বলা হয়। তা স্ট্রাকচারালিজম প্রথমে শুরু হলো ল্যাঙ্গুয়েজের দিকে। প্রথমে কোন দিকে শুরু হলো? ল্যাঙ্গুয়েজের দিকে। তারপর এটা কোন দিকে গেল বাবা? তারপর এটা গেল অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি মানে কি? স্টাডি অফ হিউম্যান বিংস, হিউম্যান কালচার, আমাদের মানুষ সম্পর্কে জানা, আমাদের কালচার সম্পর্কে জানা। তারপর লাস্ট বাট নট দ্য লিস্ট, স্ট্রাকচারালিজম কোথায় এলো বাবা? লিটারারি থিওরিতে। অর্থাৎ লিটারেচারকে ইন্টারপ্রেট করতে গেলে যে টুলগুলো দরকার সেখানে এলো। অর্থাৎ আমরা আজকে যেটা পড়ছি, আমরা কি পড়ছি? লিটারারি থিওরি। লিটারারি থিওরির সাথে কিন্তু বাকিগুলো কানেক্টেড, লিঙ্গুইস্টিক বলো, অ্যানথ্রোপোলজি বলো, এগুলো কানেক্টেড। তাহলে দেখো আমরা বুঝতে পারলাম যে স্ট্রাকচারালিজম একটা কনসেপ্ট, একটা মুভমেন্ট, যেটা লিঙ্গুইস্টিকের দিকে, অ্যানথ্রোপোলজি এবং লিটারারি থিওরির দিকে হয়েছিল। এর বেসিক ফোকাস কি বাবা? এই বেসিক ফোকাস হচ্ছে স্ট্রাকচারগুলোকে খুঁজে বার করা, যে স্ট্রাকচারগুলোর মাধ্যমে আমাদের যে কালচার, আমাদের যে কগনিশন সেটা দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ আমাদের এই ভাষা, আমাদের বুদ্ধি, আমাদের কালচার, সংস্কৃতি, সবকিছুতে একটা স্ট্রাকচার রয়েছে। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যার স্ট্রাকচার নেই। সেই কারণে স্ট্রাকচারালিজম এতটা ইম্পর্টেন্ট। আমি স্ট্রাকচারালিজম দিয়ে কেন শুরু করছি? কারণ পৃথিবীতে তুমি দেখো না, একটা মোবাইল দেখো, মোবাইল দ্বারা একটা স্ট্রাকচার রয়েছে। একটা বাড়ি দেখো, একটা স্ট্রাকচার রয়েছে। একটা মানুষকে দেখো, তারও স্ট্রাকচার রয়েছে। আবার দুটো মানুষকে দেখো, দুটো মানুষের দুটো স্ট্রাকচার পাবে, তাই না? আবার আমাদের যে ধর্ম দেখো, সেখানেও স্ট্রাকচার। আমাদের এডুকেশন সিস্টেম দেখো, স্ট্রাকচার। আমাদের ফ্যামিলি দেখো, সেখানেও স্ট্রাকচার। মা বাবা, হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে, নাতি পুতি, এটা স্ট্রাকচার। তো স্ট্রাকচার ছাড়া কোনো কিছু পসিবল নয়। এই কারণে তো স্ট্রাকচারালিজমকে আমরা থিওরি বলছি না, আমরা কি বলছি? এটা মুভমেন্ট, এটা আলোড়ন, এটা আন্দোলন। এটা লিঙ্গুইস্টিক, এটা অ্যানথ্রোপোলজি এবং থিওরি, তিন দিকেই হয়েছে। লিটারেচারের দিকেও হয়েছে, ভাষার দিকেও হয়েছে, আর মানুষ নিয়ে গবেষণাতেও হয়েছে। তো শুরু হয়েছিল প্রথমে লিঙ্গুইস্টিকের দিকে, অর্থাৎ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। এবং সেই লিঙ্গুইস্টিকে এই যে থিওরি, এর প্রবর্তন কে করেছিলেন বাবা? একজন ফরাসি ফিলোসফার, তার নাম হচ্ছে ফার্দিনান্দ দা সসো। কি নাম ভদ্রলোকের? ফার্দিনান্দ দা সসো। এই ফার্দিনান্দ দা সসো তিনি এই স্ট্রাকচারালিজমের ফাউন্ডেশনটাকে এস্টাবলিশ করেন। বেসটাকে, গঠনটাকে বানান বা তৈরি করেন কে বাবা? ফার্দিনান্দ দা সসো। তিনি সেখানে লিঙ্গুইস্টিক্স নিয়ে আলোচনা করেন। লিঙ্গুইস্টিক্স মানে কি বললাম? সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস স্ট্রাকচার অ্যান্ড ইটস গ্রামার অ্যান্ড সিনট্যাক্স, তাকে বলা হয় লিঙ্গুইস্টিক্স। এবং তার একটা বই, বইটার নাম কি? কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স। এটা বেসিক্যালি বই নয়, তার কিছু লেকচার। তিনি ইউনিভার্সিটিতে কিছু লেকচার দিয়েছিলেন। সেই লেকচারগুলোকে তার দুই স্টুডেন্ট, একজন হচ্ছে চার্লস ব্যালি আর একজনের নাম হচ্ছে অ্যালবার্ট সেকহায়ে। কি নাম? অ্যালবার্ট সেকহায়ে। এই দুজন মিলে ওই যে সসর দেওয়া বিভিন্ন লেকচার, সেই লেকচারগুলোকে তারা কালেক্ট করে একটা বই আকারে পাবলিশ করে এবং তার নাম দেয় কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স, যেটাকে পাবলিশ করা হয় 1915 সালে। এবং এই বইটাতে ফার্দিনান্দ দা সসোর মেন বক্তব্য হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস অ্যাকর্ডিং টু টাইম। ভাষা কি হয়? সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। সত্যি তো, আমরা দিনের পর দিন দেখো ভাষার কত পরিবর্তন দেখছি, তাই না? আমরা দেখো বিভিন্ন যে ইয়েগুলো পড়ছিলাম,
ইনফ্লুয়েন্স গুলো, সেগুলো পড়তে গিয়েও কিন্তু এই বিষয়গুলো পেলাম যে ভাষা কিভাবে পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে মূল মন্ত্র বইটার। বইটাকে এক লাইনে ইন্টারপ্রেট করা যায় না, আমরা জাস্ট মূল মন্ত্রটা বোঝালাম যে তিনি বলেছেন ল্যাঙ্গুয়েজ সময়ের অনুপাতে পরিবর্তিত হয়ে যায়। নেক্সট অ্যানথ্রোপোলজি, কারণ তিনটে দিকে মুভমেন্টটা হয়েছে। অ্যানথ্রোপোলজির দিকে এই মুভমেন্টটাকে কে বাবা ইন্ট্রোডিউস করলো? তার নাম হচ্ছে ক্লডি লেভি স্ট্রস। ক্লডি লেভি স্ট্রস তিনি অ্যানথ্রোপোলজির দিকে এই ব্যাপারটাকে কি করলেন? ইন্টারপ্রেট করলেন। অ্যানথ্রোপোলজি মানে কি? দ্য স্টাডি অফ হিউম্যান বিংস, মানুষ নিয়ে গবেষণা করা। এবং তিনি ইউনিভার্সাল স্ট্রাকচার দেখালেন হিউম্যান ওয়ার্ল্ডের। সত্যি তো, আমাদের ওয়ার্ল্ড তো একটা স্ট্রাকচার রয়েছে, একটা গঠন রয়েছে, সেই গঠনের মধ্যেই তো আমরা রয়েছি, তাই না? এবং তার বুক দ্য এলিমেন্টারি স্ট্রাকচারস অফ কিনশিপ 1949-এর, সেটা হচ্ছে এই ফিল্ডের জন্য একটা ইম্পর্টেন্ট ওয়ার্ক। অর্থাৎ স্ট্রাকচারালিজমের গঠনের যেটা ইম্পর্টেন্ট বই হচ্ছে দ্য এলিমেন্টারি স্ট্রাকচারস অফ কিনশিপ 1949। নেক্সট এলো লিটারারি থিওরি। লিটারারি থিওরির দিকে যখন এলো তখন টেক্সট এবং টেক্সটের যে ল্যাঙ্গুয়েজ এবং টেক্সটের ভেতরকার যে স্ট্রাকচার তাকে নিয়ে অ্যানালাইসিস করতে শুরু করা হলো। কারণ স্ট্রাকচারালিজমের কাজ হচ্ছে স্ট্রাকচার খুঁজে বেড়াবে, সব জায়গাতে স্ট্রাকচার খুঁজে বেড়াতে হবে। তাহলে টেক্সট যখন পড়বে তুমি, টেক্সটের মধ্যে তো টেক্সটের ল্যাঙ্গুয়েজ থাকবেই, টেক্সটের তো একটা লিঙ্গুইস্টিক্স থাকবেই, তাই না? তাহলে টেক্সটের স্ট্রাকচার, টেক্সটের সেই ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার, টেক্সটের সেই ন্যারেটিভ প্যাটার্নের স্ট্রাকচার, সবে স্ট্রাকচার খুঁজতে শুরু করলো এবং বললো যে স্ট্রাকচারের মধ্যে মিনিং লুকিয়ে আছে। এবং লিটারারি থিওরির ফিল্ডে যদি আমরা কারো বিখ্যাত নাম পাই, সেটা আমরা রোলা বার্থকে বলতে পারি। কি বলতে পারি? রোলা বার্থ, রোলান্ড বার্থেজ নয়, উচ্চারণটা কি? রোলা বার্থ। রোলা বার্থকে আমরা বলতে পারি যে তিনি ইংল্যান্ডে এই কনসেপ্টটাকে মোটামুটি ডেভেলপ করেছিলেন। ইন্ট্রোডিউস বললে ভুল হবে, ডেভেলপ করেছিলেন। ওকে, তো স্ট্রাকচারালিজমের কি কি ফিচার্স রয়েছে বাবা, কি কি ক্যারেক্টারিস্টিক্স, কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই? আমরা প্রথমেই দেখতে পাবো ইট ফোকাসেস অন দ্য আন্ডারলাইং স্ট্রাকচারস অফ এভরিথিং। এটা ফোকাস করছে কিসের ওপর? স্ট্রাকচারের ওপর, গঠনের ওপর। দেখো আমাদের সব কিছুরই গঠন রয়েছে, আমি একটু আগেই বললাম, বোঝালাম তোমাদের। একটা টেক্সটেরও গঠন থাকে, একটা মোবাইল ফোনেরও গঠন থাকে, একটা মানুষেরও গঠন থাকে। তাহলে এর প্রথম ধ্যান ধারণা হচ্ছে যে গঠনটাকে ফোকাস করা। কোনটাকে ফোকাস করা? গঠনটাকে। কোনো একটা টেক্সট বা কোনো একটা বিষয়ের মধ্যে যে গঠন রয়েছে সেই গঠনটাকে ফোকাস করতে হবে। 2 নাম্বার কি? স্ট্রাকচারালিজম সবসময় বাইনারি অপোজিশনকে করে, বাইনারি অপোজিশনের কথা বলে। অর্থাৎ বাইনারি অপোজিশন কি গো? বাইনারি অপোজিশন কথার অর্থ হলো যে আমরা পৃথিবীতে সমস্ত জিনিসের মিনিং কি করে খুঁজে পাই? তার আরেকটা জিনিসকে লক্ষ্য করে। যেমন গুডের মিনিং খুঁজে পাই ইভিলের মিনিংকে লক্ষ্য করে, তাই না? মেলের মিনিং খুঁজে পাই ফিমেলের মিনিংকে লক্ষ্য করে। তাহলে মেল স্ট্রাকচার যখনই মেল, তাহলে মেলের স্ট্রাকচারটা আমাদের চোখের মধ্যে চলে আসে। কেন চলে আসে? কারণ আমি ফিমেলের স্ট্রাকচারটা জানি। গুড যখনই বলছি, আমার গুডের স্ট্রাকচারটা আমার মাথার মধ্যে চলে আসছে। কেন? কারণ আমি ইভিলের স্ট্রাকচারটা জানি। তাহলে এই বাইনারি অপোজিশনকে অ্যাড্রেস করে বা আইডেন্টিফাই করে। 3 নাম্বার কি করে? স্ট্রাকচারালিজম ফোকাস করে যে ভাষা হচ্ছে একটা সাইনের সিস্টেম। ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সাইন, কিছু সাংকেতিক চিহ্ন। সেই সাংকেতিক চিহ্নই হচ্ছে ভাষা। সত্যি তো বাবা, দেখো যে কোনো কথা আমরা যেই বলছি, আমি যেই মনে করে বলছি বাঘ, তুমি বাঘকে তুমি দেখতে পাচ্ছ চোখের সামনে, দেখতে পাচ্ছ তো? তাহলে এটা তো একটা সাংকেতিক চিহ্ন তোমার কাছে। দেখবে নো স্মোকিং চিহ্ন দেওয়া থাকে, একটা সিগারেট থেকে ক্রস মারা থাকে, সিগারেটে জ্বলন্ত সিগারেটের ছবি করা থাকে, তাই না?
নিয়ে সেই জ্বলন্ত সিগারেটটায় কি করে থাকে, একটা ক্রস দেওয়া থাকে, নিয়ে বলে দেওয়া হয় নো স্মোকিং। তাহলে আমরা বুঝতে পেরে যাই নো স্মোকিং। তাহলে বলছে ভাষা হচ্ছে কিছু সাংকেতিক চিহ্নের রূপ। সত্যি তো, আমাদের ইভেন লেটার গুলোকে দেখো, এ বি, এগুলো কি একটা সংকেত, তো সাংকেতিক চিহ্ন। তো এবিসিডি আমরা জানি বলে আমাদের কিছু মনে হচ্ছে না। মনে করো চাইনিজ ল্যাঙ্গুয়েজ, আমি জানি না, তখন আমার কাছে ওটা কি মনে হয়, এটা সিম্বল মনে হয়, মনে হয় না? তাহলে ভাষা এভাবেই তৈরি হয়। এটাকে নিয়ে আমরা পরে আরো ডিটেল অ্যানালাইসিস করব, সাইন, সিগনিফায়ার, সিগনিফাইড, এটাকে আমরা খুব ভালো করে ডিটেল অ্যানালাইসিস করব, এটা একটা মেইন কনসেপ্ট। নেক্সট কি বাবা, স্ট্রাকচারিজম ফোকাস করে অ্যান্টি ইন্ডিভিজুয়ালিজমের ওপর, অর্থাৎ it emphasizes that individual element such as a person, text and a cultural artifact gain meaning only through their position within a larger structure, thereby moderating the role of individual agency. এরা বলে যে একজন ইন্ডিভিজুয়াল তার মিনিংটা খুঁজে পায় আরেকজন ইন্ডিভিজুয়াল আছে বলে। যদি আরেকজন ইন্ডিভিজুয়াল না থাকতো তাহলে তার মিনিংটা খুঁজে পাওয়া যেত না। দেখো, আমরা প্রফেসর আর ডাক্তার দুজনের মধ্যে পার্থক্য কেন করতে পারি? কারণ প্রফেসর আছে বলে ডাক্তারকে বোঝা যায়, ডাক্তার আছে বলে প্রফেসরকে বোঝা যায়। যদি মনে করো প্রফেসর থাকতো না, সবাই ডাক্তার পৃথিবীতে, তাহলে কি আমরা পার্থক্য করতে পারতাম? পারতাম না। সবাই তো ডাক্তার। পৃথিবীতে মনে করো সবাই পুরুষ, কেউ নারী নেই, তাহলে আমরা বলতেই পারতাম না যে এটা পুরুষ না নারী, আমরা তো পার্থক্যই করতে পারতাম না। আমাদের কনসেপ্টটাই আসতো না মাথার মধ্যে। আসতো কি? আসতো না। দেখো, এইগুলো পৃথিবীতে ঘটেছে, কিন্তু এগুলো নিয়ে আমরা কখনো ভাবিনি, তাই না? আমরা পৃথিবীতে বরাবরই দেখে আসছি, এগুলো নিয়ে কখনো ভাবিনি, কিন্তু এই মানুষগুলো ভেবেছেন, ভেবেই থিওরিটা দিয়েছেন সমাজকে যাতে আরো ভালো করে বোঝা যায়, যাতে আরো জানা যায়। ওকে, তাহলে এরা বলছে যে কোনো পার্সন বলতে পারো, কোনো টেক্সট বলতে পারো, কোনো কালচার বলতে পারো, যে কোনো জিনিসের তার মিনিংটা তবেই ক্লিয়ার হবে যদি তার এগেনস্টে আরেকটা কনসেপ্ট থাকে, তাই না? ট্র্যাজেডি আছে বলে আমরা কমেডি বুঝতে পারি, প্রোজ আছে বলে আমরা পোয়েট্রিকে বুঝতে পারি, তাই না? নভেল আছে বলে আমরা শর্ট স্টোরি কোনটা সেটা বুঝতে পারি। এই বিষয়টা বুঝতে হবে। আর কিসের ওপর ফোকাস করে বাবা? ইন্টারটেক্সচুয়ালিটি। ইন্টারটেক্সচুয়ালিটি মানে কি? যে প্রত্যেকটা টেক্সটের সাথে আরেকটা টেক্সটের ইন্টার কানেকশন রয়েছে। সত্যি তো, টেক্সটে একটা ইন্টার কানেকশন থাকে তো, তাই না? কোনো টেক্সটের মিনিংটা কি থেকে পাওয়া যায়? অন্য একটা টেক্সট থেকে পাওয়া যায়, সবসময় জেনে রাখবে। ইন্টারটেক্সচুয়ালিটি ছাড়া টেক্সটের মিনিং হয় না। তুমি মনে করো ম্যাকবেথ পড়েছো, তুমি ম্যাকবেথ পড়েছো, ম্যাকবেথ পড়তে গিয়ে তুমি তো অনেক রেফারেন্স পেয়েছো, পাওনি কি? ম্যাকবেথ পড়তে গিয়ে তুমি হলিনসেনের ক্রনিকলের কথা পেয়েছো, তোমার ম্যাকবেথের ধারণা জন্মেছে, ম্যাকবেথ পড়ে তোমার বুঝতে পেরেছো যে ট্র্যাজেডি কি এবং ম্যাকবেথ জীবনে কি কি ভুল করেছিল, এই বিষয়গুলো তুমি বুঝেছো, সলিলোকি কি, অ্যাসাইড কি বুঝেছো। এবার তুমি যখন অন্য একটা টেক্সট পড়ছো, মনে করো হ্যামলেট পড়ছো, মনে করো, তাহলে হ্যামলেট পড়তে গিয়ে তখন তুমি বুঝতে পারছো অলরেডি ম্যাকবেথ পড়া আছে বলে তুমি ট্র্যাজেডি কি, সলিলোকি কি হচ্ছে, ম্যাকবেথ কিভাবে সাফার করছে, এই বিষয়গুলো বুঝতে পারছো। টেক্সটের এই টেক্সটের মিনিং এই টেক্সটের মিনিং আলাদা হতে পারে, কিন্তু একটা টেক্সট তার মিনিংটা গেইন করে অন্য একটা টেক্সট থেকে। রোমান্টিক পোয়েট্রি তুমি যখন পড়ছো, তুমি কিডসের কবিতা পড়ছো, তাহলে কিডসের কবিতা মিনিং পাচ্ছে। যখন তুমি কিডসের দুটো কবিতা পড়ছো, মনে করো ওড টু আ নাইটিঙ্গেল, ওড অন এ গ্রেসিয়ানা, তুমি নাইটিঙ্গেলের মিনিংটা কেন খুঁজে পাচ্ছ? তুমি নাইটিঙ্গেলটা পড়েছো এবং তুমি অন্যান্য কবিতা পড়েছো, অন্যান্য টেক্সট পড়েছো, অন্যান্য টেক্সটের সাথে তুমি যখন কম্পেয়ার করছো, তোমার ব্রেন অটোমেটিক কম্পেয়ার করছে, তুমি কিন্তু জেনে জ্ঞাত অবস্থায় করছো না এগুলো, তখনই তুমি কিডসকে ইন্টারপ্রেট করতে পারছো। এটাই তো নিয়ম। আমরা রোমান্টিসিজম আর ভিক্টোরিয়ানিজম দুটোর মধ্যে পার্থক্য কি করে করি? আমরা নিও ক্লাসিসিজম এবং রোমান্টিসিজমের মধ্যে পার্থক্য কি করে করি? আমরা নিও ক্লাসিক্যাল টেক্সটগুলো পড়েছি, তার বিষয়গুলোকে আমরা দেখেছি, ইন্টারনালগুলোকে, এবং যখন আমরা রোমান্টিক টেক্সটগুলোকে পড়ি তার ইন্টারনাল বিষয়গুলোকে যখনই আমরা দেখি, তখনই আমরা অ্যানালাইসিস করতে পারি। ওকে,
তাহলে এগুলো হচ্ছে মেইন কি বাবা আমাদের 5টা যে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স অফ স্ট্রাকচারালিজম। এবারে দেখো মেজর ফিল্ডস অফ স্ট্রাকচারালিজম অ্যান্ড মেজর ক্রিটিক্স। স্ট্রাকচারালিজম তো শুধুমাত্র একটা দিকে নয়, অনেক দিকে। আমরা 3টে মেজর দিক পেয়ে গেছি, লিঙ্গুইস্টিক্স, অ্যানথ্রোপোলজি আর আমাদের থিওরি। এবারে স্ট্রাকচারালিজম বিভিন্ন থিওরিতে রয়েছে বাবা, বিভিন্ন দিকে রয়েছে। সেই মেজর ফিল্ডগুলো কোন কোনগুলো এবং তার সাথে কোন কোন মেজর ক্রিটিক রয়েছেন যারা স্ট্রাকচারালিজমকে দিনের পর দিন ডেভেলপ করেছেন। যেমন লিঙ্গুইস্টিকের দিকে আমরা কার নাম পেলাম বাবা? ফার্দিনান্দ দা শসো, তাকে ফাউন্ডার বলা হয়, অরিজিনেটর বলা হয় স্ট্রাকচারালিজমে। আমরা অ্যানথ্রোপোলজির দিকে কার নাম পেলাম? ক্লডি লেভি-স্ট্রস। অর্থাৎ স্ট্রাকচারালিজম লিঙ্গুইস্টিকেও রয়েছে, স্ট্রাকচারালিজম অ্যানথ্রোপোলজিতেও রয়েছে। এবার স্ট্রাকচারালিজম যখন থিওরির ক্ষেত্রে এলো তখন সেটাকে কে ইন্ট্রোডিউস করলো বাবা? রোলা বার্থ। রোলা বার্থের বিখ্যাত থিওরি যাকে বলা হয় রিডার রেসপন্স থিওরি। কি বলা হয়? রিডার রেসপন্স থিওরি, রোলা বার্থ। আমরা যখন পোস্ট স্ট্রাকচারালিজম পড়বো তখন রোলা বার্থকে আলোচনা করব এবং তার রিডার রেসপন্স থিওরিও পড়ব। আবার ফর্মালিজমেও রয়েছে স্ট্রাকচারালিজম লুকিয়ে, রোমান জ্যাকবসন। আবার মার্কসিজমের মধ্যেও স্ট্রাকচারালিজম লুকিয়ে রয়েছে, লুই আলথুজার। আবার ফেমিনিজমের মধ্যেও স্ট্রাকচারালিজম রয়েছে, লুস ইরিগ্যারে, অ্যালিসন অ্যাসিটা, জুলিয়া ক্রিস্তেবা, এনাদেরকে পাই। আবার সাইকো অ্যানালাইটিক লিটারারি ক্রিটিসিজমও রয়েছে স্ট্রাকচারালিজম লুকিয়ে, এখানে জ্যাক লাকাকে নাম পাই, জ্যাক লাকা। তাহলে ভাবো তোমাদের যেটা সিলেবাস দিয়েছে, তোমাদের সিলেবাস কি দিয়েছে বাবা? 4টে মাত্র থিওরি। তোমরা ভাবছো আমাদের 4টে থিওরি, ফেমিনিজম, স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম আর মার্কসিজম। না বাবা, এটা নয়। এই যে আমি বইটা দিয়েছি, বইয়ে যতগুলো থিওরি আছে সবগুলোই তোমাদের সিলেবাস। থিওরি কানেক্টেড বাবা। তোমাকে স্ট্রাকচারালিজম বুঝতে গেলে তোমাকে ফর্মালিজমও বুঝতে হবে একটু একটু। তোমাকে স্ট্রাকচারালিজম জানতে হলে ফেমিনিজমও জানতে হবে, তোমাকে স্ট্রাকচারালিজম জানতে হলে সাইকো অ্যানালাইটিক লিটারারি থিওরিও জানতে হবে, কারণ সেখানেও তো স্ট্রাকচারালিজম লুকিয়ে রয়েছে, তাই না? সেখানেও তো রয়েছে লুকিয়ে। এই কারণে তো আমি তোমাদের বলছি যে থিওরি একটু জটিল বিষয়, কিন্তু আমরা সহজ করে জানবো। স্ট্রাকচারালিজমের ফিল্ড বিভিন্ন রকম, বিভিন্ন ফিল্ডে আমরা দেখতে পাচ্ছি। থিওরির দিকে রোলা বার্থ, আবার ফর্মালিজম থিওরিতেও পাচ্ছি আমরা, মার্কসিজম, ফেমিনিজম, সাইকোঅ্যানালাইসিস, সবই রয়েছে। নেক্সট হচ্ছে তাহলে কোন ক্রিটিকরা কোন ফিল্ডগুলো স্ট্রাকচারালিজমকে অপোজ করলো বাবা? এরা তো অ্যাকসেপ্ট করলো, ওপরের গুলো। অপোজ কে করলো? যেমন পোস্ট স্ট্রাকচারালিস্টরা। পোস্ট স্ট্রাকচারালিজম তো স্ট্রাকচারালিজমকে অপোজ করেই তৈরি হলো। পোস্ট স্ট্রাকচারালিস্টদের মধ্যে কার নাম পাই আমরা? মিশেল ফুকো। কি নাম লোকটার? মিশেল ফুকো। এই মিশেল ফুকো তিনি স্ট্রাকচারালিজমের যে কনসেপ্ট, যে ধ্যান ধারণা, সেগুলোকে কি করলেন? রিজেক্ট করলেন এবং তারপরই তার নিজের থিওরি দিলেন, এবং যেটাকে আমরা পোস্ট স্ট্রাকচারালিজম বলছি। আবার ডিকনস্ট্রাকশন, জ্যাক দেরিদা তার ডিকনস্ট্রাকশন থিওরিতে বা কনসেপ্টে, সেখানেও তিনি স্ট্রাকচারালিজমের কনসেপ্টগুলোকে খণ্ডন করলেন। তাহলে এরা অপোজ করছে স্ট্রাকচারালিজমের দেওয়া কনসেপ্টগুলো। এটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন। এরপর আমাদের আসল স্ট্রাকচারালিজমের ক্লাস শুরু হচ্ছে। অর্থাৎ আমরা এবারে স্ট্রাকচারালিজমের যে ভেতরটা, কি করে স্ট্রাকচারালিজম গঠন হলো, কোন কোন দিকে অ্যানালাইসিস করা হচ্ছে, সেটা আমরা বুঝবো। আমরা কার উপর বেস করে বুঝবো বাবা? আমরা ফার্দিনান্দ দা শসোর উপর বেস করে বুঝবো, কারণ তিনি অরিজিনেটর। পুরো স্ট্রাকচারালিজম সিস্টেমটাই তার কনসেপ্টের ওপর বেস করেই রয়েছে।
অর্থাৎ আমরা যদি শশোর ফিলোসফিগুলোকে, শশোর আইডিয়াগুলোকে বুঝতে পেরে যাই, তাহলে আমরা যে কোনো দিকে যখনই স্ট্রাকচারালিজমকে পড়বো তখনই আমরা সেটাকে কি করতে পারবো, ইন্টারপ্রেট করতে পারবো। যেহেতু শশো হচ্ছেন এটার অরিজিনেটর বা ফাউন্ডার, আমরা এবারে মেজর কনসেপ্ট গুলোকে বা আইডিয়া গুলোকে জানবো স্ট্রাকচারালিজমের, বেসড অন ফার্ডিনান্দ দা সসোরস ফিলোসফি। তাহলে ফার্ডিনান্দ দা সসো প্রথমেই যে কনসেপ্টের কথা বললেন স্ট্রাকচারালিজমকে ইন্টারপ্রেট করতে গিয়ে, তিনি বললেন ল্যান্ড অ্যান্ড প্যারল। তোমাদের এইগুলো থেকে 5 মার্কস আসতে পারে, অবজেক্টিভ আসতে পারে যে হোয়াট ইজ ল্যান্ড, হোয়াট ইজ প্যারল, বা ল্যান্ড প্যারল সম্পর্কে একটা নোট লেখো, 5 মার্কসের আসতেই পারে প্রশ্ন, শর্ট নোট আসতে পারে। তাহলে প্রথমে তিনি ল্যান্ড প্যারলের কথা বললেন। তিনি ল্যান্ড প্যারল বলতে কি বুঝলেন বাবা? ল্যাঙ্গুয়েজ নয় কিন্তু বাবা, ল্যাঙ্গু নয় উচ্চারণটা, ল্যাং, ফিউচার অন ল্যাং, অনেকে আবার ল্যাঙ্গু প্যারলু এইসব করবে, ল্যাঙ্গু প্যারলু নয়, ল্যাং আর প্যারল, ঠিক আছে? তিনি ল্যাং মানে কি বোঝালেন? তিনি ল্যাং মানে বোঝালেন সেট অফ রুলস, আর প্যারল মানে কি বোঝালেন? ইন্ডিভিজুয়ালস ল্যাঙ্গুয়েজ। তিনি স্ট্রাকচারালিজমকে ইন্টারপ্রেট করতে গিয়ে প্রথমেই বললেন যে ল্যাঙ্গুয়েজের মধ্যে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ল্যাং, একটা হচ্ছে প্যারল। ল্যাং মানে হচ্ছে কিছু নিয়ম কানুন। দেখো বাবা, গ্রামার যখন আমরা পড়েছি আমরা নিয়ম কানুন শিখেছি, ভার্বের আগে এই বসে, এরপরে এই বসে, অ্যাডজেক্টিভ একে কোয়ালিফাই করে, সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, কিছু তো নিয়ম কানুন আছে, তাই না? তাহলে ল্যাং কোনটা? ওই নিয়ম কানুনগুলো। আর তোমার প্যারল কোনটা গো? প্যারল হচ্ছে তোমার যে ল্যাঙ্গুয়েজটা। এবার ল্যাং প্রত্যেক ক্ষেত্রে আলাদা, তোমার ল্যাং আলাদা হতে পারে, আমার ল্যাং আলাদা হতে পারে, শুধু ভাষার ক্ষেত্রে নয়, সবকিছু ক্ষেত্রে। সবকিছু ক্ষেত্রে তুমি তো কিছু নিয়ম তৈরি করে রেখেছো, সেই নিয়মটাকে তুমি আলাদা আলাদা করে ব্যবহার করো। কারণ বাংলা ভাষার ক্ষেত্রে ল্যাং আলাদা, ইংরেজি ভাষার ক্ষেত্রে ল্যাং আলাদা, বাংলা ভাষার নিয়ম কানুন আলাদা। ইংরেজি ভাষা যেমন এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইংরেজি তো তাই হয়তো, প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আই ইট রাইস, আমি ভাত খাই। কিন্তু বাংলায় দেখো আবার উল্টো হয়ে যাচ্ছে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব, তাই না? আমি ভাত খাই, আই ইট রাইস, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে অবজেক্ট। কিন্তু আমি ভাত খাই, আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, আর খাই হচ্ছে ভার্ব। দেখো এই যে সেট অফ রুলস, এই যে নিয়ম কানুনগুলো, এই নিয়ম কানুনগুলো কি গো? ল্যাং। আর প্যারল কি বাবা? তোমার ইন্ডিভিজুয়াল ভাষাটা, অর্থাৎ তোমার বাংলা মানে তোমার বাংলা, তোমার ইংরেজি মানে তোমার ইংরেজি, তোমার উর্দু মানে তোমার উর্দু, বা তুমি মনে করো ইশারায় কথা বলো, সেটাও তো তোমার ভাষা, তাই না? তুমি ইশারায় কথা বলো, সেটাও তো ভাষা, তারও তো কিছু নিয়ম কানুন আছে। দেখবে যারা মূক ও বধির তাদেরকে শেখানো হয় না ব্রেল ল্যাঙ্গুয়েজ, তো সেখানে তো কিছু নিয়ম আছে। তাহলে বাবা পৃথিবীতে কোনো কিছু স্ট্রাকচার ছাড়া হতে পারে না, কোনো কিছু স্ট্রাকচার ছাড়া হতে পারে না। দেখো আমরা যদি পরিবারের দিকে দেখি, পরিবারের দিকে আমরা কি বলতে পারি? সেট অফ রুলস। প্রত্যেকটা পরিবারে কিছু নিয়ম কানুন আছে। আর তাহলে ল্যাং মানে আমরা পারিবারিক দিক দিয়ে যদি ল্যাংটাকে ইয়ে করি, বিচার করি, যে ফ্যামিলির দিক দিয়ে ল্যাং কি, তাহলে হচ্ছে তোমার পরিবারে তুমি কিছু নিয়ম কানুন রেখেছো, প্রত্যেকটা পরিবারে নিয়ম কানুন থাকে, তাহলে নিয়ম কানুনগুলো হলো তোমার ল্যাং পরিবারের ক্ষেত্রে। আর তোমার প্যারল তাহলে কোনটা হবে পারিবারিক দিক দিয়ে? প্যারল হবে যে তুমি তোমার ওই নিয়ম কানুনগুলোকে কি করে ব্যবহার করে পরিবারটাকে চালাচ্ছ, তাই না? ল্যাং প্যারল আমি তো ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে বিচার করছি, তুমি যদি অন্যান্য সব দিকে বিচার করতে চাও সব দিকে এর ইন্টারপ্রিটেশন পেয়ে যাবে। তাহলে এই কনসেপ্টটাকে প্রথমেই ফার্ডিনান্দ দা সসো কি করলেন? ইন্ট্রোডিউস করলেন, ল্যাং এবং প্যারলের কথা। আমি দেখো ল্যাং এর ডেফিনেশন দিয়েছি। ল্যাং রিফার্স টু দ্য স্ট্রাকচার্ড সিস্টেম অফ কনভেনশনস এন্ড রুলস shared by a speech community. It encompasses grammar, vocabulary and phonetics that enable communication. ওই নিয়ম কানুনগুলো হচ্ছে ল্যাং, যেখানে গ্রামার থাকতে পারে, ভোকাবুলারি থাকতে পারে, ফনেটিক্স থাকতে পারে, যার মাধ্যমে আমরা কি করি? কমিউনিকেশনটা করি।
আর প্যারল কি বাবা? অ্যাকচুয়াল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইন স্পিচ অ্যান্ড রাইটিং বাই ইন্ডিভিজুয়ালস। যখন আমরা ওই ল্যাঙ্গকে মেনে সেই ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করব আমাদের কথা বলার সময়, আমাদের লেখালেখি করার সময়, সেটা হচ্ছে প্যারল। প্রথমে তিনি এটা বলে দিলেন, ল্যাঙ্গ প্যারল। নেক্সট তিনি বলছেন রিলেশনাল থিওরি অফ ল্যাঙ্গুয়েজ। তিনি কাকে তুলে নিয়ে আসছেন গো? রিলেশনাল থিওরি অফ ল্যাঙ্গুয়েজ। বলছে ইচ ওয়ার্ড ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য মিনিং অফ আদার ওয়ার্ডস। মানে কোনো শব্দ ইন্ডিপেন্ডেন্ট নয়। পৃথিবীতে শব্দ বলে কেন, সব কিছুই। যদি আমরা মার্কসিজমের দিক দিয়ে বলি রিলেশনাল থিওরি, তাহলে বড় লোক গরিব লোক, তাই না? বুর্জুয়া প্রোলেতারিয়েট, গরিব আছে বলেই বড় লোককে বোঝা যায়, প্রোলেতারিয়েট আছে বলেই বুর্জুয়াকে বোঝা যায়, তাই না? আমরা যদি মনে করি এডুকেশনের দিক দিয়ে দেখি, তাহলে টিচার এবং স্টুডেন্ট পার্থক্যটা কেন হচ্ছে? টিচার আছে বলেই তো স্টুডেন্ট। তাহলে কোনো কিছু কি নয় গো, ইন্ডিপেন্ডেন্ট নয়, সবকিছু কি বাবা? ডিপেন্ডেন্ট। শশত ল্যাঙ্গুয়েজের দিকে বলেছিলেন, কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ ছাড়াও এটাকে তো সব দিকেই ইন্টারপ্রেট করতে পারি শশর ওপর বেশ করে। আমি তোমাদের সেই এক্সাম্পলটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। শশ ল্যাঙ্গুয়েজের উপর বললেন, কিন্তু শশর এই মতবাদগুলোকে কাজে লাগিয়ে অন্যান্য ক্রিটিকরা কি করছেন? বিভিন্ন দিকে এটাকে ইন্টারপ্রেট করে যাচ্ছে। সেই কারণে স্ট্রাকচারালিজম বুঝতে গেলে আমাদের শশকে বুঝতে হবে। শশর কনসেপ্টগুলো বুঝে গেলেই স্ট্রাকচারালিজম ক্লিয়ার। রিলেশনাল থিওরি অফ ল্যাঙ্গুয়েজ মানে সেখানে তিনি বললেন যে ল্যাঙ্গুয়েজ সবসময় রিলেশনাল, দ্যাট মিনস আত্মসম্পর্কযুক্ত। এখানেই ফুটে আসছে বাইনারি অপোজিশনের কথা। এই যে হট অ্যান্ড কোল্ড, গুড অ্যান্ড ইভিল, তাই না? হট আছে বলে কোল্ড বুঝতে পারি, আবার কোল্ড আছে বলে হট বুঝতে পারছি। বাইরে গরম, ভেতরে এসি চলছে। ভেতরে ঠান্ডা আমরা কেন বুঝতে পারছি? বাইরে গরমটা আছে বলে, তাই না? আবার দেখো গুড ইভিল, কে খারাপ কে ভালো, ভালো আছে বলে খারাপকে বুঝতে পারছি, খারাপ আছে বলে ভালোকে বুঝতে পারছি। এই যে ফেল পাস, একজন পাস করলো বলে আরেকজনকে বুঝতে পারলাম যে ও ফেল করেছে, আবার ফেল করেছে বলে আমরা বুঝতে পারলাম যে ও পাস করেছে। তাহলে দেখো রিলেশন, সবকিছুতে রিলেশন। ল্যাঙ্গুয়েজ কেন, পুরো পৃথিবীতে রিলেশন, রিলেশন ছাড়া পসিবল না। এই কনসেপ্টকে তিনি আরো বলছেন, এটা নিয়ে তিনি কি বলছেন? তিনি নিজেই বলছেন যে ইন ল্যাঙ্গুয়েজ দেয়ার আর অনলি ডিফারেন্সেস উইদাউট পজিটিভ টার্মস। বলছে ভাষার ক্ষেত্রে শুধু কি তৈরি হয় গো? ডিফারেন্স তৈরি হয়। ভাষা একটা ভাষা আরেকটা থেকে আলাদা বলেই আমরা ভাষার মিনিং পাচ্ছি। যেমন দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে ক্যাট, ক্যাট, ব্যাট, ক্যাপ, কাট, এই যে ওয়ার্ডগুলো দেখো, সিএটি ক্যাট। ক্যাট আর ব্যাটের মধ্যে পার্থক্য আছে, কারণ ক্যাটে সি আছে আর ব্যাটে কি আছে বাবা? বি আছে, নাকি? আবার দেখো ক্যাপ, এখানে আরো পাল্টে যাচ্ছে, ক্যাপে সি এবং পি চলে আসছে। তাহলে প্রত্যেকটা জিনিসই তো আলাদা। আলাদাটা কেন তৈরি হচ্ছে? আরেকটা জিনিস আছে। কেমন? মনে করো তোমরা চারজন বন্ধু, চারজনের নাম চার রকম। কারো নাম অন্তরা, কারো নাম রুদ্র, কারো নাম প্রিয়াঙ্কা, কারো নাম রাহুল। তাহলে রাহুল আছে বলেই আমরা রুদ্রকে বুঝতে পারছি, তাই না? রাহুল রুদ্র দুটো তো আলাদা জিনিস। যেমন ব্যাট এবং ক্যাট, তাহলে ব্যাট ক্যাট দুটো আলাদা আছে বলেই তো আমরা বুঝতে পারছি যে এটা ব্যাট এটা ক্যাট, তাই না? এগুলো তোমরা বলো স্যার এগুলো তো অটোমেটিক, এগুলো তো বুঝতে পারা না বুঝতে পারা কি আছে? যদি মনে করো ব্যাট না থাকতো, পৃথিবীতে শুধু ক্যাট, পৃথিবীতে আর অন্য কিচ্ছু নেই, শুধু ক্যাট, তাহলে তুমি বুঝতে পারতে ওটা কি? ওটা যে ক্যাট তুমি বুঝতে পারতে না। ক্যাট আছে বলে তুমি বাঘটাকে বুঝতে পারছো, বাঘ আছে বলে তুমি কাকে বুঝতে পারছো? ক্যাটকে বুঝতে পারছো। তোমার টুপি আছে বলে তুমি জুতোকে বুঝতে পারছো। এটাই হচ্ছে শব্দ।
শশ বলছে linguistic science derive their meaning not from any intrinsic connection to the objects they represent but through their difference from other science within the language system. বলছে কোনো জিনিসের মিনিং অর্থ তখনই তৈরি হয় তার ভেতরকার মিনিং দিয়ে নয়, অন্য একটা বিষয়ের সাথে তুলনা করে তার অর্থটা বানানো হয়। অর্থাৎ শ্রদ্ধা বসে আছে, শ্রদ্ধার পাশে শ্রেয়া বসে আছে, তাহলে শ্রেয়া আছে বলে আমি বুঝতে পারছি ওটা শ্রদ্ধা, আর শ্রদ্ধা আছে বলে আমি বুঝতে পারছি ওটা শ্রেয়া। শ্রেয়া শ্রদ্ধার মধ্যে রিলেশনশিপটা করেই তো আমি বুঝতে পারছি, যে শ্রেয়া শ্রদ্ধার মধ্যে কম্পেয়ার করেই তো বুঝতে পারছি যে দুজন আলাদা বিষয়, দুজন এক নয়, তাই না? তাহলে শশ এই কনসেপ্টটাকে তুলে ধরলেন, তিনি বোঝালেন যে পৃথিবীর সব কিছু শুধুমাত্র আমরা ল্যাঙ্গুয়েজের দিকে বলতে পারি না, পৃথিবীর সব কিছু এইভাবে একটা রিলেশনের মধ্যে রয়েছে। বুঝতে পেরেছ? দেখো স্ট্রাকচারালিজম, আমরা তো অনলি লিঙ্গুইস্টিক দিক দিয়ে শশর কনসেপ্টটাকে অ্যানালাইসিস করছি, বাট এটা তো একটা সোশ্যাল ফিলোসফিও, তাই না? এটা আমরা সোশ্যাল দিক দিয়েও জানবো, কিন্তু মেইন হচ্ছে বেস সোশ্যাল ফিলোসফি। কারণ শশকে যদি আমরা ইন্টারপ্রেট করতে পারি, এবারে তুমি শশর এই কনসেপ্টগুলোকে বিভিন্ন দিকে কাজে লাগাও না, তুমি ফেমিনিজমে কাজে লাগাও। চলো ফেমিনিজমে নিয়ে চলে এসো। পুরুষ নারী, তাই না? পুরুষ আছে বলেই নারী, নারী আছে বলেই পুরুষ। তুমি মার্কসিজমে চলে এসো, মার্কসিজম কিসের কথা বলছে? বড়লোক আর গরিব মানুষ, ধনী আর নিম্নবৃত্ত। তুমি সাইকো অ্যানালাইসিসে চলে এসো, সাইকো অ্যানালাইসিস কি বলছে? ইন্টারনাল ইউ আর আউটার ইউ, তোমার ভেতরে এক মানুষ, তোমার বাইরে এক মানুষ। সমস্ত দিকে আমরা যে দিকে নিয়ে যাব সেই দিকেই বাবা স্ট্রাকচারালিজম রয়েছে। স্ট্রাকচার পোস্ট স্ট্রাকচার প্রত্যেকটা বিষয়ে থাকতে বাধ্য। অর্থাৎ আমরা এই কারণে স্ট্রাকচারালিজম দিয়ে শুরু করলাম, কারণ স্ট্রাকচারটা যদি বুঝে যাও তাহলে বাকি পরবর্তী থিওরিগুলোও বুঝতে পারবে। দেখো আমি এখানে তোমাদের বোঝালাম যে স্ট্রাকচারালিজম সব দিকেই কানেক্টেড, লিঙ্গুইস্টিক, অ্যানথ্রোপোলজি, আমাদের থিওরির মধ্যে আবার ফর্মালিজম, মার্কসিজম, ফেমিনিজম, বাকি সব দিকেই। আমরা যদি অন্যান্য থিওরির কথা বলি সেখানেও বাবা, যদি আমরা বলি ইকো ক্রিটিসিজম, ইকো ক্রিটিসিজম মানে কি? যেখানে ইকোলজি নিয়ে ডিল করা হচ্ছে, এই যে আমাদের পৃথিবী ধ্বংস হচ্ছে, পৃথিবীকে আমরা ধ্বংস করছি কি করে? গাছপালা কেটে, পরিবেশকে নষ্ট করে পৃথিবীকে ধ্বংস করছি। তাহলে এই ইকোলজির দিক দিয়েও যদি আমরা অ্যানালাইসিস করি, তার তো একটা স্ট্রাকচার রয়েছে, পৃথিবীর একটা স্ট্রাকচার রয়েছে, পৃথিবীর যে বিভিন্ন বন্টন, নদী, গাছপালা সবেরই একটা গুরুত্ব রয়েছে, স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারটাকে আমরা নষ্ট করছি। ওকে, তাহলে এই হলো আমাদের আজকের ক্লাস। আজকে আমরা এই রিলেশনাল থিওরি অফ ল্যাঙ্গুয়েজ এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা বাকি যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলোকে আলোচনা করব এবং আমরা আমাদের ক্লাসটাকে কমপ্লিট করব। ওকে।